মিঠিকে আঙুল দেখিয়ে থ্রেট করলো কিষাণু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে নলিনী বলছে, আচ্ছা এই বাচ্চাটা হওয়ার পর কি হবে? আর তখন বলছে যে আমরা কি তখন কোনো অনাথ আশ্রমে দিয়ে দিব, কি করব? আর তখনই দেখা যাবে নতুন বলতে থাকে, তা কেন, আমরা কি মানুষ করতে পারি না? কমলিনী বলে, লোকজন জিজ্ঞেস করলে আমরা কি করব? আর তখন কুর্চি বলে, তখন তোমরা বলতে পারো যে তোমরা একটা বাচ্চা অ্যাডাল্ট করেছো, আর তখন যে তোমরা বাচ্চাকে বাড়িতে নিয়ে এসেছো মানুষ করবে বলে তাকে, এটাও তো হতে পারে, তাই না? একটা অসহায় বাচ্চা পড়েছিল, তাকে তোমরা নিয়ে এসে দেখভাল করছো, বড় করছো, তাকে মানুষ করছো, এটা কি হতে পারে না? এখন তোমাদের ছেলে মেয়ে তো বড় হয়েছে, তোমরা এখন ফ্রি স্বাধীন, তার জন্যই একটা বাচ্চা মানুষ করছো, এটাও তো হতে পারে, কি পারে না? আর তখন বলে, আচ্ছা বেশ, তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে আমাকে দিয়ে দিও, আমি তো আছি বৌদি ভাই, আমি মানুষ করব। আর তখন কমলিনী কিছুতেই মন সায় দেয় না। নতুন তখন বলে, দেখো এই যে আমরা আলোচনা করছি, এটা এটা কতটা যে মানে খারাপ হবে সেটা আমরা বুঝতে পারছি। এরপর দেখা যাবে কমলিনী বলতে থাকে, দেখো এই ব্যাপারটা যদি মানে ছড়ে যায় তখন কি হবে? কৃষাণু যদি জানতে পারে, তখন কৃষাণুর সাথে যদি এই বাচ্চাটা কনসিভ করা হতো তাহলে হয়তো বা আমাদের সমাজটা এত কিছু বলতো না। কিন্তু ওর জীবনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, লোকে তো এটাই বিশ্বাস করতে চাইবে না যে এই সন্তানটা কৃষাণুর। সবাই বলবে যে ওই দুর্ঘটনাটার ফলেই এই সন্তানটা এসেছে। সবাই দিন মিলাবে, তারিখ মিলাবে, এগুলো তো হবেই। তখন নতুন বলে, আমি জানি না, আমি কিছু বুঝতে পারছি না, কিন্তু হতেও পারে, কিন্তু আমাদের তো একটা সিদ্ধান্ত আসতে হবে। আর তখন গুরচি বলে, বাচ্চাটাকে যে রাখতেই হবে তার কি কোনো মানে আছে? তখন কমলিনী বলে, সেটা যে ভেবে দেখিনি একেবারেই, তা কিন্তু নয় দিদিভাই, কিন্তু তারপর এটাও মনে হয়েছে যে ওই বাচ্চাটার কি দোষ? ওই বাচ্চাটার তো কোনো দোষ নেই, সে তো নিজের ইচ্ছেতে এই পৃথিবীতে আসতে চায়নি। আর তখন দেখা যাবে নতুন বলে, আমরা একটা প্রাণীর জন্ম দিতে পারি কিন্তু একটা প্রাণকে হত্যা করতে পারি না। যে মানুষ প্রাণ সৃষ্টি করতে পারে সে কখনো একটা প্রাণকে হত্যা করতে পারে না, তাই না? কুচি তখন বলে, তাহলে তাহলে মাঝখানে যে আর কোনো পথ রইল না নতুন? তবে এখন সবটা নির্ভর করছে মিঠি কি বলে, মিঠি কি সিদ্ধান্ত নেয় তার উপরে। কুর্চি বলে, এই যে আজকের অনুষ্ঠানটা হয়ে যাক। এমনিতেই ঘটনাটা জানার পর থেকে মিঠি দরজাটা বন্ধ করে রেখেছে। ভাগ্যিস কৃষাণুটা নেই এখন বাড়িতে, হসপিটালে গিয়েছে, আবার তো সন্ধ্যেবেলা ফিরে আসবে। কমলিনী তখন বলে, ও দিদি ভাই তুমি যাও না, যাও তুমি মেয়েটার সাথে একটু কথা বলতে যাও না, আমার মনে হয়। আর তখনই নতুন বলে, হ্যাঁ আমারও মনে হচ্ছে মিঠির সাথে কথা বলাটা দরকার। তখন কুর্চি বলে, না এখন নয়, তোমাকেও কিন্তু আমার সাথে যেতে হবে। তখন কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, আমিও তোমার সঙ্গে থাকবো, কিন্তু দেরি করাটা চলবে না, চলো এখন যাই। তখন বলে, না না এখন না, একটু ফাঁক খোঁজো তো আগে, দেখছো তো বাড়িতে অনেক মানুষজন রয়েছে, তাহলে তো এই ব্যাপারটা ছড়িয়ে যাবে। আর মানুষ যখন সব অনুষ্ঠানে যাবে তখন আমরা আজকেই সেটেল করতে হবে, যা করার আজকেই সব কিছু করতে হবে। আর কৃষাণু আসার পর মিঠির দিক থেকে যা সিদ্ধান্ত নেওয়ার তা নিতে হবে। তখন দেখা যায় নতুন বলে যে, আচ্ছা মিঠি আবার ফোন করে জানিয়ে দেয়নি তো? আর তখন কুর্চি বলে, না নতুন দা, আমার তা মনে হয় না। তখন কমলিনী বলে, কিন্তু যদি একবার জানিয়ে দেয় দিদিভাই, তখন আমাদের হাতে আর কিছুই থাকবে না। আর তখন কুর্চি বলে, না বৌদিভাই শোনো, আমি বলছি শোনো, এত বড় একটা ঘটনার কথা কিছুতেই ও ফোনে বলবে না। ওর যদি বলতেই হয় কথাটা সামনাসামনি বলবে। হ্যাঁ হ্যাঁ, মিঠি কিন্তু এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। আমি তো মেয়েটাকে কাছ থেকে দেখেছি, মেয়েটা একদমই কথা বলার পরিস্থিতিতে নেই। আমি তো নিজে দাঁড়িয়ে থেকেই টেস্টটা করিয়েছি। আর তখন কমলিনী বলতে থাকে, আমার জীবনে কোথায় বোধহয় শান্তি নেই, সেটা দেখেছো? নতুন তখন বলে, কোন মানুষের জীবনে অশান্তি নেই বলতো? জীবনে চলার পথে কত অশান্তি অশান্তি আসবেই। জীবনে চলার পথে সবকিছু মানে সবকিছু মুসলিম হয় না। তখন নতুন বলে, কিন্তু এই অশান্তিটা ফেস করতে হয়, আর যদি মুখ ঘুরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অশান্তিটা আরো বেড়ে যায়। আর তখন দেখা যাবে কমলিনী বলতে থাকে যে, আমি জানি না এত এত কিসের আমার উপর রাগ, আমার উপর যে ভগবানের কিসের এত রাগ হয় সেটাই বুঝতে পারি না। আর তখন দেখা যাবে সে বলতে থাকে, রাগ নয় বৌদি ভাই, এটা হচ্ছে পরীক্ষা। পরীক্ষা, তুমি তোমার কথা ভাবছো, একবারও কি মেয়েটার কথা ভেবে দেখেছো? মেয়েটার জীবনটা তো একদম শেষ হয়ে গেল।
একদম শেষ। মেয়েটার জীবনে আর কিছুই রইলো না। আর তখন বলতে থাকে এই ঘটনার কথা। আমি কিন্তু নতুন দা অয়নদীপকেও বলিনি আর বলবোও না। এই ঘটনাটা আমরা ৩ জন আর মিঠি। আমরা ৪ জন ছাড়া এর বাইরে যেন এই কথাটা আর কেউ জানতে না পারে। আর একমাত্র যার জীবনে এই ঘটনাটা ঘটেছে সেই জানবে। আর কেউ না। আর বলে এই ৪ জন। আমরা এই ৪ জনই জানবো। ঠিক আছে? আর কেউ যেন এই ৪ জনের বাইরে কাউকে কিচ্ছু কিন্তু বলবে না। কমলিনী তখন বলে, "কাকে আর কি বলবো দিদিভাই? এটা কি আর বলার মতো কথা?" সে তখন বলে, "আর শোনো, এতক্ষণ ধরে আমরা উপরে কথা বলছি তো আলাদাভাবে ৩ জন সবাই সন্দেহ করতে পারে। অনেকে এটা নিয়ে অনেক কথা বলতে পারে। এমনিতেই তো বমি-টমি অনেকেই খেয়াল করেছে। এমনিতেই তো অনেক কিছু ইঙ্গিত করেই ফেলেছে। ঠিক আছে? এই ব্যাপারটা একেবারে এখন কারোর জন্য বয়কট করে দাও।" আর তখন বলে, "সবকিছু তুমি কিভাবে করবে?" আর তখন বলে যে বলবো যে ওর শরীর খারাপ করেছে, এখন ভালো আছে। বদহজম থেকেই এটা করেছে। তুমি আমার উপর ছাড়ো না। আর তখন বলে, "আমি ঠিক ম্যানেজ করে নিবো।" এরপর দেখা যাবে কমলিনী চিন্তায় পড়ে যায়। নতুন তখন বলে, "আমার মনে হয় মিঠির সাথে কথা বলাটা আগে দরকার। ও কি চায়, ও কি ভাবছে এটা জানতে হবে।" কুচি তখন বললে, "মিঠির যদি সামান্য বুদ্ধি থেকে থাকে তাহলে এরকম ব্যাপারে ওর রাজি হওয়া উচিত নয়। আমরা যেটা বলছি সেটাই করবে। বৌদিভাই, মিঠি যেন এমনটা না ভাবে যে সে কৃষাণুকে গিয়ে সব কথা খোলাখুলিভাবে বলে দিবে। তাহলে কি হবে জানো? সর্বনাশটা ও নিজের ঘাড়েই নিজেই টেনে নিয়ে আসবে। যত পর্যন্ত হয়েছে কৃষাণু সামলেছে নতুন দা। কিন্তু এরপর তো ওর একটা লিমিট থাকতে পারে। ওর বাচ্চাটাকে নিজের বাচ্চা বলে বলা, সেটা ওর পক্ষে কি সম্ভব হবে? আমার মনে হয় না এটা সম্ভব হবে। ওর পক্ষে যদি সম্ভব হয়, ও যদি অ্যাকসেপ্ট করেও নেয়, ওর পরিবার কি অ্যাকসেপ্ট করবে? ওর পরিবার, আত্মীয়স্বজন তারা মানবে কেন? তারা তো কিছুতেই মানবে না। সেই বাচ্চাটাকেই দায়ী হইতে হবে, কৃষাণুকে দায়ী হতে হবে। কেনই বা কৃষাণুকে দায়ী হতে হবে বৌদিভাই? ওর তো কোনো দোষ ছিল না এখানে। আর তখন বলতে থাকে, ওকে ওকে সত্যিটা বলা উচিত। কিন্তু যখন সত্যিটা বলতে যাবে তখন কিন্তু কেউ মানবে না। তার থেকে বড় কথা, অন্যের দায় পালন করতে করতে কৃষাণু একদিন নিজেরই মনে হবে যে সেই সময় আসবে যে কৃষাণু নিজে বলবে দিস ইজ টু মাচ। তখন কি করবে বৌদিভাই? তখন তো প্রত্যেকে আঙুল তুলবে মিঠির দিকে। আর তখন এরপর বলে, "প্রত্যেকে না নিষ্পাপ একজন মেয়ে চায়। তাই প্লিজ বৌদিভাই, আমরা যেন মিঠির জীবনটাকে শেষ করে না দেই। আজকে আমাদের একটা সিদ্ধান্তর বলি অনেক কিছু ঘটে যেতে পারে। চলো নিচে চলো, আমাদেরকে নিচে যেতে হবে। আজ সবকিছু মিঠিকে বুঝিয়ে বলতে হবে। আর সেটা কৃষাণু আসার আগেই বলতে হবে। চলো বৌদিভাই, এসো।" এই বলে সবাই নিচে চলে যায়। এদিকে ঠাম্মি বলতে থাকে, "এখনো পর্যন্ত তো ব্রাহ্মণরা চলে এলো না। ওদেরকে তো আগে খেতে দিতে হবে, তারপর তো সবার খাওয়া।" আর তখন দেখা যাবে বড় ঠাম্মি বলতে থাকে, "কি রে বুবলাই, তুই কি ব্রাহ্মণদের মানে ডেকে আনিসনি?" আর তখন বলে, "আমি তো ডাকতে গিয়েছিলাম, ওরা তো এখনো আসলো না। বললো যে ওরা বাড়িতে নেই, কোথাও বেরিয়েছে।" তখন বলে, "তার মানে তোর গোসাল দাদু সোজা ওখান থেকে মানে এখানে চলে আসবে?" আর তখন দেখা যাবে নতুন বলে, "কিন্তু এত দেরি করলে কি করে হবে?" আর তখন বলে, "আচ্ছা সবাইকে ডেকেছিলিস?" তখন বলে, "না, আমার তো মানে আমাকে তো গোসাল দাদুর বাড়িতে যেতে বলেছিল, সেখানেই তো গিয়েছি। আর তো কোনো বাড়িতে যেতে বলেনি।" তখন নতুন বলে, "মানে ওখানে তো আরো কয়েকজনের বাড়ি আছে।" তখন বাবির বলে, "আমাদের খিদে পেয়েছে, আমাদেরকে খেতে দাও।" আর তখন দেখা যাবে ঠাম্মি বলে, "না, ব্রাহ্মণ না খাওয়ালে হবেই না। ব্রাহ্মণ আগে খাওয়াতে হবে, তারপর সবাই খাবে।" আর তখন দেখা যাবে এদিকে সুলক্ষণা বলছে, "ও দিদুন, আমি বরঞ্চ একটা কাজ করি, বাবিলদার যখন এত খিদে পেয়েছে তাদের খাবারটা আমি টেবিলে দিয়ে দিই।" তখন ঠাম্মি বলে, "না, আগে ব্রাহ্মণদের খাওয়াতে হবে, তারপর সবাই একসঙ্গে বসে খাবে।" আর তখন দেখা যাবে আর কিছু বলতে পারে না। বুবলাই তখন বলে, "তাহলে কি আমি আরেকবার দেখে আসবো?" আর তখন বড় ঠাম্মি বলে, দেখে আসতে হবে না, একদম ধরে নিয়ে আসো।" তখনই পাড়া প্রতিবেশী মহিলারা বলছে, "আমার মনে হয় ওনারা আসবেন না।" আর তখন দেখা যায় বলে, কেন আসবেন না?" এরপর বলে, "না, এরকমই একটা কানাঘোষা শুনছিলাম। আসল কারণটা তো ওরাই বলতে পারবে, আমি তো জানি না।" এরপর দেখা যাবে নতুন বলতে থাকে, "কমলিনী, তুমি তো নিজে গিয়েছিলে ওদেরকে বলতে?" তখন বলে, "হ্যাঁ, আমি তো নিজে গিয়েছিলাম, নিজে গিয়েই বলে এসেছি। তাড়াহুড়োতে বিয়েটা হচ্ছে বলে উনি নিজেই সব দায়িত্ব নিয়েছে।" তখন দেখা যাবে ঠাম্মি বলতে থাকে, "ঠিক করে বলেছো তো বৌমা, গোপাল ভাবু কিন্তু আবার খুব ধরে, ঠিক করে না বললে আবার সে।" আর তখন করছি বলে, "মা, আমি বৌদিভাইয়ের সঙ্গে তো আমি নিজে গিয়েছিলাম, এখানে আবার ভালো মন্দের কি আছে?"
আছে, বলে এসছে তো, ভালো করেই বলে এসছে। আর তখন আজ আমাদের বাড়িতে ব্রাহ্মণদের খাওয়ানো হবে, আপনাদেরকে আসতেই হবে। আর রাতের বেলা তো খাবার রয়েছেই, বলেছি। এরপর প্রতিবেশী কিছু লোক মানে মহিলারা বলছে আমরা আসি। আর তখন কমলিনী বলে, সে কি, তোমরা খেয়ে যাবে না? এরপর বলে, না গো, আমার বাড়িতে মেয়েরা রয়েছে তো, ওরা আবার স্কুলে যাবে, তাই যেতে হবে। আর তখন বলে, এই আর কি, দেখতে এসেছিলাম যে কি হচ্ছে না হচ্ছে, এই জন্য এসেছিলাম, বাড়িতে অনেক কাজকর্ম পড়ে আছে, যাই এখন আস্তে আস্তে বাড়ির দিকে। আর তখন দেখা যাবে বর্ষা বলতে থাকে, অন্তত একটু মিষ্টি খেয়ে যান প্লিজ। তখন বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে মিষ্টি আনো, কিন্তু ভাত এনো না, ভাত খাবো না। তখনই সেখানে ঘোষাল বউ চলে আসে, আর বলে, ওই তো ঘোষাল বাবু চলে এসেছে। বলে যে বাকিরা কোথায়? আর তখন এই ঘোষাল বাবু এসে বলতে থাকে, বউ কি তোমাদের পাতে ভাত দিয়ে দিয়েছে? তখন দেখা যাবে মিঠিল বলতে থাকে, আপনারা না এলে কার পাতে ভাত দেবো বলুন তো, আপনারা তো দেরি করলেন, বাড়ির সবার খিদে পেয়েছে, আপনারাও আসুন, তাড়াতাড়ি খেয়ে নিন, এরপর তো আপনাদেরও শরীর খারাপ করবে। আর তখন ঘোষাল বাবু বলছে, শোনো মা, বৌমা তোমাকেও বলছি। কমলিনী বলে, হ্যাঁ বলুন মিশমশাই। আর তখন বলছি আমাদের বাড়িতে আমাদের খাওয়া হবে না। আর তখন এই কথা শুনে সবাই চমকে যায়। এরপর দেখা যাবে ঠাম্মি বলতে থাকে যে, কেন, নিমন্ত্রণ করতে কি মানে কোনো ত্রুটি হয়েছে নাকি? ত্রুটি করেছে আমার বৌমা? আর তখন দেখা যাবে বড় ঠাম্মি বলতে থাকে যে, কি এমন অপরাধী বাড়ির লোকদের যে আপনারা খাবেন না? তখন বলে, অপরাধ কিছু নয়, একটা দুর্বিপাক ঘটে গিয়েছে, তাই আমরা এই বাড়িতে খেতে পারবো না। আমি সবাইকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পাড়ার 5 জন ব্রাহ্মণই কেউ বুঝতে চায়নি, কেউ এই ব্যাপারটা মেনে নিতে পারে না। তখন বলতে থাকে, তারা বিভিন্ন জায়গায় তো পুজো করে, আর আমাকেও পুজো করতে হয়, আমাদের পুজো টুজো সব বন্ধ হয়ে যাবে, এটা তো আমাদের রুজি রোজগার। কেন? তখন বলতে থাকে, ঠিক বুঝতে পারছি না ব্যাপারটা কি বলুন তো। আর তখন বলে, না বোঝার তো কোনো এখানে কারণ নেই, কারণ নতুন বলে সত্যি কিছু বুঝতে পারছি না, আপনি একটু বুঝিয়ে বললে ভালো হলো। তখন বলে, তোমাদের বাড়িতে যে দুর্ঘটনা ঘটে গিয়েছে, তারপর তোমাদের বাড়িতে আমরা খেতে পারবো না, আর কোনোদিনই শুভ অনুষ্ঠানে খেতে পারবো না। তখন কৃষাণু বলে, কোন দুর্ঘটনার কথা বলেছেন? মানে ওই যে মিঠি রাস্তায় নেমেছিল আর কিছু কাদা ওর মানে শরীরে লেগেছিল, ও তো ধুয়ে নিয়েছে, সে তো পরিষ্কার করে নিয়েছে, কবেই নিয়েছে, তারপরেও কেন? আর তখন বলে, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না বাপু, তুমি আজকালকার ছেলে মেয়ে, তোমাদের কথা ধরলে তো আমাদের চলবে না, আমাদের নিয়ম কারণ আমাদের সমাজে চলতে হয়, তাই সমাজটা মেনে নিতে হবে, বিভিন্ন জায়গায় পুজো পাঠ করি, তাই এই এই কাজটা করা আমাদের পক্ষে ঠিক নেই। তখন নতুন বলে, মিঠি তুই কাঁদছিস কেন? তোর তো কোনো দোষ নেই, তুই তো কোনো এমন কোনো কিছু করিসনি, তুই কেন কাঁদবি? কেউ যদি অন্যায় কথা বলে, ভুল কথা বলে, সেটা তাদের প্রবলেম, তোর কোনো প্রবলেম নয়। মিছিল তখন বলে, মিঠির ওই ঘটনার জন্য আপনারা আমাদের বাড়িতে খাবেন না? এই ঘটনাটা না আমাদের কাছে গায়ে কাদা ছিটার মতো ব্যাপার, আপনারা এবার এই ব্যাপারটাকে এত বড় করে দেখছেন কেন বলুন তো? মেয়েটার কি আদৌ কোনো দোষ ছিল? ছিল না তো। আপনার বাড়ির মেয়ের সঙ্গে যদি এরকম একটা ঘটনা ঘটতো, তখন আপনি কি করতে পারতেন? আপনিও কি এই কাজটা করতে পারতেন? তখন দেখা যায় পুরোহিত মশাই বলছে, আমার বাড়ির মেয়েকে মানে মেয়ের সাথেও যদি এমনটা হতো, সবাই তাহলে আমাকে ভয়কট করতো। আর তখন দেখা যায় ছোট ঠাম্মি বলতে থাকে, তাহলে কি আপনারা আমাদের ওই যে কি বললেন ভয়কট করছেন? আর তখন বড় ঠাম্মি বলে, একে কি বলে সামাজিক বয়কট? বুঝতে পারছি না। আর বড় ঠাম্মি বলে, একটু ভালো করে বুঝিয়ে বলুন তো, একটু ভালো করে বুঝিয়ে বলুন, সমাজ কি করবে আমি সেটা জানি না, আর বাকিরা কোথায়? আর তখন বলে, আমি আমার কথা বলছি, আর কারো কথা বলা সম্ভব নয়, আমাদের এখানে খাওয়াটা সম্ভব নয়, কিছু আমি সকলের থেকে বড়, তাই আমি বলতে এসেছি, ওরা আসেন, কেউ এসে সেই কথাটা বলতে পারবে না, কেউ মন্দিরের পুরোহিত, কেউ পাড়াতেই পুজো পাঠ করে, প্রতিবেশী বলে কথা, কে কি করবে সেটা তার ব্যাপার, কিন্তু আমরা আসতে পারছি না, আমরা 5 জন আসতে পারবো না, তোমরা যদি পারো তাহলে অন্য কোনো পুরোহিতকে নিয়ে এসে খাইয়ে দাও। তখন এই কথা শুনে কৃষাণু রেগে যায় আর বলে, কাউকে দরকার নেই, কাউকে না, কোনো পুরোহিত ছাড়াই এই অনুষ্ঠানটা হবে। আর তখন বলে, ব্রাহ্মণ যে পুজো করতে হবে এমন তো কোনো কারণ নেই, দরকার না হলে আরো 5 জন মানুষ যারা খেতে পারে না, যারা খিদে পেটে দিন রাত দিন রাত মরছে, তাদেরকে এনে খাওয়ান না। 5 জনকে কেন, আমি 10 জনকে বলছি, সেরকম আরো 10 জনকে এনে খাওয়ান, তাহলে আপনাদের আরো ভালো হবে। আর তখন বলে, যারা সমাজের সম্মানটুকু দিতে পারছে না, একটা মেয়েকে এভাবে তার
পাকে মানে এরকম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাদেরকে খাওয়ানোর জন্য কোনো দরকার নেই। তাদেরকে খাওয়ানোর কথা কেন ভাবছেন আপনারা? কেনই ভাবছেন আপনারা? সেটাই তো বুঝতে পারছি না। কুচি তখন বলে, "আচ্ছা ঠিক আছে কৃষাণু তুমি এখন আর মাথাটা গরম করো না। তুমি মাথাটা ঠান্ডা করো বাবা।" আর তখন দেখা যায় কৃষাণু বলে, "মিঠি আমার ভাবি স্ত্রী পিসিমণি। এর মধ্যে না আমি মাথা ঘামাচ্ছি যে আমার কোনো অপরাধ নেই। আমি তো মাথা গরম করব। মাথা গরম করারই কথা আমি। আমার সামনে যদি কেউ আমার স্ত্রীকে, আমার ভাবীর স্ত্রীকে এরকমটা কথা শোনায়, সেটা আমি কিছুতেই মেনে নেব না।" তখন দেখা যায় মিঠি বলে, "আসলে সবই আমার কপালের দোষ। আমার সবই কপাল। কত মেয়েই তো ঘুরতে যায় বলো? কত মেয়েই তো পরিবারের সঙ্গে নিজের বাবা-মায়ের সঙ্গে এদিক ওদিক যায়। তাদের কারোর সাথেই তো এরকমটা হয় না। আমার কপালে লিখা ছিল, তাই আমার সঙ্গে এরকমটা হয়েছে। কি করা যাবে? দোষটা আমার। দোষটা আমার কপালে। কারো কোনো দোষ নেই।" এই বলে কাঁদতে থাকে। আর তখনই বর্ষা এগিয়ে যায় মিঠির কাছে আর বলে, "মিঠি তুমি কান্নাকাটি করো না। এতে তো তোমার কোনো দোষ ছিল না। আমার সত্যি খারাপ লাগছে। তুমি কি করবে বলো তো? তোমার তো কোনো দোষ ছিল না এখানে।" নতুন বলে, "আমার মনে হয় জীবনে কি এই এরকম ঘটনা আর কোনো মেয়ের জীবনে ঘটে না? আমরা জানি না। আমরা দেখতে পারি না বলে আমরা জানতে পারি। আমরা উপরে দেখি যে তারা ভালো আছে, তারা বলতে পারে না। কিন্তু হয়তো ভিতরে অনেক মেয়ে আছে তোর মতো এরকম দুর্ঘটনার শিকার হচ্ছে। সেটা তো তাদের দোষ নয়। তোর জীবনে যে ঘটনাটা ঘটে গিয়েছে সেটা তো তোর দোষ নয়। এরা কে কে তোকে একঘরে করার?" আর তখন বলছে, "আমরা তোকে একঘরে হতে দেব না, কিছুতেই না।" তখন সুলক্ষণা বলছে, "আমাদেরকেই বরঞ্চ খাইয়ে দাও।" কৃষাণুদা ঠিকই বলেছে, দরকার পড়লে কয়েকজন গরিব মানুষকে ডেকে খাইয়ে দাও। এখন দেখা যায় কৃষাণু বলতে থাকে, "ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি তারপর বাড়িতে এসে বলে যেতে পারলেন। বাকিরা তো মানে বাড়িতে বলে যাওয়ারও সৎ সাহসটুকু দেখাতে পারল না। আর আমরা শুধু আপনাদের জন্য খিদে পেটে বসে থেকে সকাল থেকে ওয়েট করছিলাম।" বিশালবাবু তখন বলে, "ঠিক আছে, আসি বৌমা।" আর তখন কমলিনী বলে, "আপনারা তাহলে সত্যিই খাবেন না? মিষ্টিও খাবেন না?" আর তখনই দেখা যায় ঘোষালবাবু বলে, "না মা, সেটা সম্ভব নয়। এই বাড়ির জলগ্রহণ করা সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কিছুতেই নয়।" তখন দেখা যাবে নতুন বলতে থাকে, "আমরা কোন যুগে বাস করছি ঘোষাল মশাই? এই যে এরকম একটা অবস্থা। আর আমাদের মেয়ে, আমাদের মেয়েরা আজকালকার মেয়েরা কত কিছু করছে। বড় চাকরি করছে আর সেখানে দাঁড়িয়ে একটা মেয়ের এরকম বিপদ হয়েছে আর আমরা পাশে না দাঁড়িয়ে তার দিকে মানে আঙুল তুলবো আর বয়কট করবো তাকে? আপনারা সেটা বয়কট করছেন, স্বীকার করতে পারছেন না। এই কোন যুগে আপনারা বাস করছেন? সেটাই তো বুঝতে পারছি না। ছি, ছি, ছি! ঘোষাল মশাই আপনার বাড়িতে যদি এরকমটা ঘটতো তখন কি করতেন? আচ্ছা, ওর তো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে। ওর তো মানে মিঠিমা সরি, ওর তো একটা এমনিতে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারতো, তাই না? আর সেখান থেকে ওকে তো বাঁচিয়ে ফিরিয়ে আনা হতো, তাই তো? তার জন্য সেরকমই তো একটা দুর্ঘটনা ঘটেছে। তার জন্য কি আমরা সেটাকে বয়কট করব? কেন আপনি এই কথা বলছেন?" তখন গোপালবাবু বলে, "দেখো আমরা পুরনো মানুষ। আমাদের এভাবে বুঝিয়ে কোনো লাভ হবে না। আমরা এভাবে বুঝতে চাই না। আমরা মন থেকে যখন বলছি খেতে পারবো না, তাহলে আমরা খেতে পারবো না। আমাদেরকে জোর করো না। ঠিক আছে?" আর তখন বলে যে, "এই বয়সে এসে আমরা আমাদের ধর্মটা খোয়াতে চাই না। কিছুতেই আমাদের বিশ্বাস থেকে সরে দাঁড়ানোটাও উচিত হবে না।" আর তখন নতুন বলে, "ধর্ম?" আর তখন কৃষাণু বলে, "ধর্ম আছে আপনাদের? আমার তো মনে হচ্ছে না।" আর তখন বলে, "আপনাদের ধর্ম যে আছে সেটা আমি বুঝতে পারছি না।" এরপর কুর্চি বলে, "আপনারা যাকে ধর্ম বলছেন সেটা আসলে অধর্ম ঠাকুরমশাই। সেটাকে ধর্ম বলে না।" আর তখন বলে যে, "কিছু মনে করবেন না। আপনাকে তো আমি চিনি জানি সেই ছোটবেলা থেকেই দেখছি। আমি তো একবার বাড়িতে মা যখনই বলতো পুজো আচ্চা করতো আপনাকে ডাকতেই পাঠাতো। আপনারই ডাক পড়তো। এখন মনে হচ্ছে আপনাকে কতবার ডাকতে গিয়েছিলাম, যতবার গিয়েছিলাম আপনাদের বাড়িতে, ঠিক ততবারই আসলে আমার পাপ হয়েছিল। আপনার মতো মানুষকে দিয়ে আমাদের বাড়ির পুজোটা করানো না একদমই ঠিক হয়। যার নিজের মনে এত সংস্কার সে আবার ঈশ্বরের মনে কি এত নিবেদিত করবে?" আর তখনই দেখা যাবে ঘোষ বলতে থাকে, "মিস্টার ঘোষ যে এসব তোমাদের আধুনিক কথাবার্তা। এসবের মধ্যে আমাকে জড়িও না। আমি না খেতে চাইলে তোমরা তো আমাকে জোর করে খাওয়াতে পারবে না। আমি বরঞ্চ এবার আসি।" তখন সেখানকার মহিলারাও বলে, "এই চল আমরাও যাই।" এই বলে পাড়া প্রতিবেশী সকলেই সেখান থেকে চলে যায়। আর তারপরে দেখা যাবে মিঠি কান্না শুরু করে দেয়। আর তখন কৃষাণু ঠেট করে বলতে থাকে, "তুমি কান্না করছো কেন? কান্না করছো কেন তুমি? মিঠি এবার কিন্তু তোমার উপর আমার রাগ হচ্ছে। এখানে তো তোমার কোনো দোষ ছিল না।
তোমার তো কোনো দোষ ছিল না, কিসের জন্য কাঁদছো তুমি, কার জন্য চোখে জল ফেলছো তুমি? একটা অন্যায়ের প্রতিবাদ করলেন আর তার জন্য তুমি চোখে জল ফেলছো? মিঠিল তখন বলে, কাউকে খাওয়ানোর কোনো দরকার নেই, গরিব মানুষদের যদি খাওয়াতেই হয় প্যান্ডেল করে গরিব মানুষদেরকেই খাওয়াবো, তাদেরকে এনে যত্ন করে প্যান্ডেলে খাওয়াবো। আর তখন বলতে থাকে, কিছু মনে করো না, আমি নতুন বউ হয়ে এই কথাগুলো আমি বলছি, তাই আমাকে ক্ষমা করে দিও। আর তখন যে এই বাড়িতে যারা আছে তারাই হচ্ছে খাবে, তারাই শ্রেষ্ঠ ব্রাহ্মণ, আমি তাদের পাতেই ভাত দিতে চাই, তাদের থেকে আর ভালো মানুষ নেই, আমি শুধু তোমাদের পাতেই ভাত দিতে চাই। আর তখন বলে, কোনো কোনো এরকম ব্রাহ্মণদের পাতে আমি ভাত দিতে চাই না, প্লিজ নতুন কাকু তুমি আসো, তোমার পাতে আমি ভাত দেবো প্রথম। আর তখন বলে, আচ্ছা ঠিক আছে বাবিল, যা বুবলাই যা। আর তখন এই বলে সবাই চলে যেতে লাগে। তখনই মিঠি সেখানে দাঁড়িয়ে থাকে। আর মিঠি দাঁড়িয়ে থাকলে এদিকে ঠাম্মিও দাঁড়িয়ে থাকে, ঠাম্মিকে নতুন বসিয়ে দেয়। এরপর দেখা যায় মিঠির মুখের দিকে তো তাকানো যাচ্ছে না, মিঠি কান্নায় ভেঙে পড়ে। আর কৃষাণু তখন থ্রেট করে বলতে থাকে, তুমি যদি কান্না করো আমি কিন্তু তোমাকে ছেড়ে চলে যাব। তখন বলে, হ্যাঁ, সবাই আমাকে বয়কট করে চলে যাও। খুব কষ্ট পায় মিঠি। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।